কথাবার্তায়, আঙ্গিকে কিংবা কাজের মাধ্যমে স্টিল অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। আমার মনে হয়েছে যে মানে গাধার পশ্চাৎ দেশে সুরসুরি দিলে যে অবস্থা হয়, আসিফ নজরুল সেই গতিতে হাঁটছেন। আজকে কিছুক্ষণ আগে আমি দুইটা টেলিভিশনে দেখলাম, একই রকমের ছবি দিয়ে তারা নিউজটা করেছে। হঠাৎ করে দেখলাম একটা ছবি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে আসিফ নজরুলের যেই শাশুড়ি, আসিফ নজরুলের শাশুড়ির নাম আপনারা জানেন, শাওন হুমায়ুন আহমেদের কি বলবো স্ত্রী বলি, যাই হোক। তো হুমায়ুন আহমেদের স্ত্রী হচ্ছে এখন আসিফ নজরুলের শাশুড়ি কাম বান্ধবী। তো এই শাশুড়ি কাম বান্ধবীর একটা পোস্ট ভাইরাল হয়েছে। তিনি সেটা পোস্টটা বোধহয় 2020-21 এরকম, মানে এই উপদেশটা হওয়ার আগের ঘটনা। সেখানে আসিফ নজরুলের একটা পোস্ট করেছিলেন। সেই পোস্টের ভেতরে গিয়ে এক মেয়েও সে ওই ওদের ক্লাসেরই, ওরা যেই ক্লাস বিলং করে ওই ক্লাসেরই একজন, সে গিয়ে কোন একটা পোস্ট করেছে। আমি চিনি না তাকে, সম্ভবত নায়িকা গায়িকা কিছু একটা হবে। সেইটাতে পোস্ট করার কারণে শাওন আবার গিয়ে বলেছে, আমার জামাইয়ের দিকে তাকালে চোখ উপড়ে ফেলবো। তো এখন আমি মনে করি আসিফ নজরুলকে নারী ও শিশু বিষয়ক এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে খুব দ্রুত তাকে ওইখানে পাঠানো হোক বদলি করে। কারণ আইন মন্ত্রণালয়ে আর আইন বিভাগের শিক্ষক এক জিনিস না। এটা পরিচালনা করার মতো সেই প্রশাসনিক দক্ষতা আসিফ নজরুলের এমনিতেই নাই। এটা ঠাট্টা বা আমাদের অভিযোগ, আমাদের কথা শুনে নাই এই জন্য না, এমনিতেই নাই। এখানে কোন একজনকে হইতে হবে যার কিনা আইন পেশায় সে হইতে পারে সে বিচারক, হইতে পারে ব্যারিস্টার, হইতে পারে ওই ধরনের কোন একজন কেউ, তার আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিবে। আসিফ নজরুল আইন মন্ত্রণালয় চালানোর মতো এই যোগ্যতা নাই। এবং আসিফ নজরুল এখন যেটা করছে, বিভিন্নভাবে যেটা শুনছি, যে তিনি কোন একটা টেলিভিশন চ্যানেল থেকে যদি নাকি কোন একজন পুরুষ ফোন করে যে স্যার আপনার একটা বক্তব্য দরকার, উনি রেসপন্স খুব আস্তে আস্তে করেন। কোন নারী যদি করেন খুব দ্রুত উনি ইন্টারভিউ দেন। আর নারীদেরকে ছাড়া ওনাকে এখন পাওয়া যায় না, এরকম টেলিভিশন মালিক তারপরে টেলিভিশনের বিভিন্ন জনের কাছে কথা বলে শোনা যাচ্ছে। এখন মূল কথায় আসি, যে আসিফ নজরুলকে আমরা গত 7-8 দিন ধরে এই মাহমুদুর রহমান ভাই দেশে যাবে এটা মোটামুটি ঘোষণা দিয়েই যাওয়া হয়েছে। এরকম না যে মাহমুদুর রহমান ভাই খুব গোপনে দেশে ঢুকেছেন। তারপরেও সরকারের পক্ষ থেকে কেন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না? যে উনি যে আসছেন ওনার ব্যাপারে তো সব তথ্য জানে, সরকারের কাছে আছে যে ওনার নামে কয়টা মামলা আছে, কি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন ওনারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে আসিফ নজরুল এই কি বলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলায় 7 বছরের কারাদণ্ড, এই মামলার যে ধারা সেই ধারা অনুযায়ী এইটাতে তাকে জামিন দেওয়া সম্ভব হয় না। গতকালকেও যে কথাটাই বলেছে যে এখন কোনো সাধারণ সরকার নাই দেশে, এদেশে একটা বিপ্লবী সরকার। সেই বিপ্লবী সরকারের যেভাবে সংবিধান ভায়োলেট করে তারা সরকার পরিচালনা করছে, এই মাহমুদুর রহমানের ক্ষেত্রে সেটা করা সম্ভব ছিল। বাংলাদেশের সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে যারা 19 থেকে 5 তারিখ পর্যন্ত খুনের সাথে জড়িত ছিল সেই খুনিদেরকে ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকিয়ে তাদেরকে জামায় আপ্যায়ন করা হচ্ছে, 2 জন 5 জন 10 জন 20 জন করে বর্ডার পাস করে দেওয়া হচ্ছে? এটা বাংলাদেশের সংবিধানের কোথায় আছে? একজনকে আটক করা হচ্ছে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে তার ছবি ভাইরাল হয়ে গেল, হঠাৎ করে 2 ঘন্টা পরে শুনছি সে তাকে আটক করা হয় নাই। এটা কিভাবে সম্ভব? সবকিছুই তো অস্বাভাবিক ভাবে চলছে। তাহলে শুধু মাহমুদুর রহমানের ক্ষেত্রেই এত আইন, এত স্বাভাবিক, এত স্বচ্ছতা দেখানোর প্রয়োজন মনে হলো সরকারের, এটা আমাদের কাছে ভাল লাগে না। এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলছি আর ধমক টমক দিচ্ছি, এটাতে ওই গাধার পিছনে শ্বশুরি দেওয়ার মতোই মনে করছে যে যা শ্বশুরি দেয় দেখ, এটা চলে যাবে। এই জায়গায় কনক ভাই থাকা যাবে না। আমি আজকে আপনাদের যারা এই প্রোগ্রাম দেখছেন তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, আমার এখানে অতিথি যারা আছেন তাদেরকে বলতে চাই, আমরা রাজপথে একদম যেগুলো যে অন্যায় অনিয়ম হচ্ছে, সার্জিস আলম এখানে আছেন, হাসনাত আব্দুল্লাহ কালকে ছিলেন, এই প্রশাসনের 2 জন ছাত্রদের প্রতিনিধিও আছেন। যারা বিপ্লব করেছেন তারা জানে যে তারা কেন বিপ্লব করেছেন। এইখানে আলী ইমাম মজুমদারের মতো এইসব চোর বাটপার সারা জীবন সরকারের টাকা পয়সা গিলে উত্তরা, গুলশান, ধানমন্ডি বিভিন্ন জায়গায় বাড়িঘর করে তারপরে এখন এসে হঠাৎ করে চেয়ারে বসে গেছে, তারা তো জানে না যে এই বিপ্লবটা কিভাবে হয়েছে, কাদের রক্ত গেছে, কিছুই জানে না তারা।
তারা তাদের মতো করে আলী ইমাম মজুমদার সব জায়গায় নাক গলাচ্ছে, পুলিশ থেকে শুরু করে সব নিয়োগে তারা নাক গলাচ্ছে। এখন এই লোকগুলো যে এইখানে আছে, এদের ব্যাপারে কথা বলবে, এদেরকে তো ফোর্স করতে হবে। সেই ফোর্স করার জন্য একটা ফোর্স এই দেশে দরকার। এখন সেটার জন্য আমরা মনে করি যে আমাদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। আমি মিনার ভাই, অনুপ সারোয়ার আর মাহমুদ ভাইয়ের সাথেও কথা হয়েছে, মুশফিক ফজল আনসারী থেকে শুরু করে আমাদের শফিক রহমান, সবার সাথেই কথা হয়েছে। আমরা যেটা করতে চাচ্ছি যে একটা বৈষম্য বিরোধী গণমাধ্যম পরিষদ তৈরি করব। এটার নামটা এক্স্যাক্টলি এইটাই হবে কিনা সেটা নিয়ে আমাদের এখন আলোচনা হয় নাই পুরোপুরি, তবে মোস্ট প্রবাবলি এই নামটাই বোধহয় থাকবে। আমাদের এই সংগঠন, এই ব্যানারে আমরা কারো বিরুদ্ধে কোনো কিছু না, যে সার্জিস্টরা যে আন্দোলন করছে আমরা তাদের সাথেও আছি। আমরা এখানে শরীফ ওসমান ভাই আছেন, ওসমান ভাইদের যে ইনকিলাব সেটার সাথেও আছি। আমরা এক একজনের পরিপূরক। বিশেষ করে আমাদের যে দায়িত্বটা থাকবে, গণমাধ্যম যারা যেসব মালিকরা এখন পরিচালনা করছেন, সেই মালিকরাও ঠিক ওই গাধার মতোই সুরসুরি অনুভব করছেন। তাদেরকে বলা হচ্ছে বারবার আওয়ামী লীগের দালালরা এখানে বসে আছে। এখন পর্যন্ত বসুন্ধরাকে পরিচালনা করছে নঈম নিজাম। তারপরে বৈশাখী টেলিভিশন পুরোটা এই ভারতীয় রয়ের ইয়েরা বসে আছে। আপনার কালবেলার যেই সন্তোষ শর্মা, সে সরাসরি বিভিন্ন রিমান্ডের ভেতরে আমি অন্তত 5 জন আলেমের সাথে কথা বলেছি। 5 জন আলেম একই কথা বলেছেন যে সন্তোষ শর্মা নিজে তাদের রিমান্ডের সময় ওখানে ডিবি অফিসে উপস্থিত থাকতেন। তো এরা এখনো এখানে বসে আছে। এই সোমা ইসলাম, ওইদিকে রাহুল রাহা বলা হচ্ছে যে তাকে বের করে দেওয়া হচ্ছে। রাহুল রাহা এখনো তাদের অফিসের গাড়ি ব্যবহার করছে, কালকেও তাকে তার গাড়ির স্টিকার সহ গাড়িতে একদম পেয়ে গেছে। এরকম এই যে একটা বিশাল চক্র, তারা মনে করছে যে কয়েকদিন পরে স্বাভাবিক হয়ে যাবে। এই স্বাভাবিক অবস্থা বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। সো আমরা মনে করি আমাদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার, যে প্ল্যাটফর্ম প্রথমে তাদের সাথে কথা বলবে, মালিক পক্ষের সাথে। মালিক পক্ষ যদি না শোনে তাহলে কেমনে শোনাইতে হয় সেই ব্যবস্থা করতে হবে। What is your observation? আমরা যদি আমাদের জায়গা থেকে বলি, শুধু আজকে এখানে নয়, আসলে বেশ কিছুদিন ধরে, 1 মাস হয়ে যাওয়ার পর থেকে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলছি, ইভেন আমি আমার জায়গা থেকে অনেকবার বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আসলে যেই জায়গাটিতে দেখতে চাই, যেই ফর্মে দেখতে চাই, ছাত্র জনতার যে স্পিরিট ছিল, ওই স্পিরিট কিংবা আমাদের ভিতরে যে অন্যরকম একটা তেজ ছিল, যেটি নিয়ে আমরা সেই 6 জুন থেকে শুরু করি 5ই অগস্টের এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, সেই স্পিরিটটা কেন যেন আমরা চাল চলনে, কথাবার্তায়, আঙ্গিকে কিংবা কাজের মাধ্যমে স্টিল অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। ইভেন আমরা এটাও কথা বলেছি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে যারা এসেছেন, খুবই ভালো তাদের এই অভিজ্ঞতা রয়েছে, খুবই ভালো তাদের বিভিন্ন জায়গায় যে সৎ কিংবা তাদের যে অন্য ক্ষেত্রে তাদের একটি সম্পৃক্ততা জনমানুষের সাথে, সেটি ছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আমাদের কাছে সেটি হচ্ছে যে তারা আসলে যেই আমরা আমাদের জায়গা থেকে স্পিরিট বা তেজ নিয়ে রাজপথে পুরো বাংলাদেশের ছাত্র জনতা এই আন্দোলনটি করেছে, একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, ওই তেজোদ্দীপ্ত মনোভাব কথা এবং কাজের মধ্যে তাদের মধ্যে ওইভাবে দেখা যায় না। ইভেন আমরা আমাদের কিছু উপদেষ্টাকে দেখেছি যারা এই সরকার আসার পূর্বে পুরো গণমানুষের সম্পৃক্ততা, সোশ্যাল মিডিয়া আসা থেকে শুরু করে সব জায়গায় খুব বেশি অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন তাদেরকে আপনি 7 দিনও একদিন খুঁজে পাবেন না। সেই জায়গায় আসলে আমরা আমাদের যে চার্মের যে বিষয়টি ছিল বা তরুণ প্রজন্মের যে নতুন করে একটি প্রত্যাশা ছিল, সেই জায়গায় আমরা একটি বিস্তর একটি ফারাক দেখতে পাই। এবং তারা যে কি কাজগুলো করছে, এই কাজগুলো কেন যেন তারা বলার জন্য আমাদের যে মিডিয়ার ভাইদের সামনেও আসতে চাচ্ছেন না। তারা কি কাজ করছেন, কিভাবে চলছে, কি ইমপ্রুভ হচ্ছে, এটিও তো আমাদের বলা প্রয়োজন। কারণ আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই যে সমন্বয়কের জায়গাটি বলুন বা অর্গানাইজারের জায়গাটি বলুন, এই জায়গাটিতে কাজ করেছি, আমাদেরকে তো মানুষ প্রশ্ন করে। আমরা সরকারে নেই, এটা সত্যি, কিন্তু মানুষের কাছে তো এই দায়বদ্ধতাটুকু রয়েছে। কারণ এই প্ল্যাটফর্ম ছাত্র জনতার যে রায়, সেই রায়ের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। কিন্তু এখানে যে সমস্যাটি হয়েছে, তারা কি করছে, তারা এটি যেমন নিজেদের জায়গা থেকে প্রকাশ করছে না। আমরা যখন তাদের সাথে গিয়ে বিভিন্ন ভাবে কথা বলার চেষ্টা করি, এটি দেখা যায় হয় আমরা তাদের সাথে ঠিক মতো কথা বলার সুযোগটি করতে পারি না, কিংবা
করতে পারলে উপযুক্ত বা প্রত্যাশিত যে উত্তরটি সেটি আমরা পাই না। সেই জায়গায় আসলে আমাদের যে প্রত্যাশা ছিল, এটি সত্যি যে 16 বছরের যে স্ট্রাকচার বা যে আসলে করাপশন সিস্টেম গুলো যেভাবে ধ্বংস হয়েছে, আমরা চাইলেই 2 মাসে ওই সিস্টেমটিতে একদম দৃশ্যমান উন্নতি দেখতে পাবো না, কিন্তু একটি গ্র্যাজুয়াল তো ইমপ্রুভমেন্ট আমাদের চোখে পড়তে হবে। সেই জায়গা আসলে আমার জায়গা থেকে স্টিল আমার মনে হয় যে আসলে আমরা আমাদের ওই জায়গাগুলোতে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন মানুষদের প্রয়োজন যারা কাজে আমরা ফিল্ডে দেখবো যে এক জায়গা থেকে আরেক জায়গা তারা মানুষের কাছে ছুটে যাচ্ছে, তাদের মধ্যে ওই স্পিরিটটুকু রয়েছে, তারা সেটি মানুষের সাথে এই কমিউনিকেশনটি করছে, তারা যে কাজগুলো করছে এটি মানুষের সামনে তুলে ধরছে। সেই জায়গায় আমরা একটি ল্যাগ দেখি এবং আমরা অবশ্যই চাই এই জায়গা থেকে তাদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। যদি না দাঁড়ায় তাহলে যে আস্থার জায়গাটি থেকে তাদেরকে ওই গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে সেটির প্রত্যাশা তারা পূরণ করতে পারবে না, এবং মানুষের কাছে অবশ্যই এটার জন্য তারা যে ভিন্ন একটি নেতিবাচক চরিত্রে বাকি সময়টিতে এই বাংলাদেশের পার্সপেক্টিভে প্রদর্শিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সার্জিস, বলা হয়ে থাকে যে এইসব উপদেষ্টাদেরকে ছাত্ররাই আসলে নির্বাচন করেছে, ছাত্ররাই তাদেরকে মনোনীত করেছে উপদেষ্টা বানানোর জন্য। যেমন ডক্টর ইউনূসের ব্যাপারটা আমরা জানি যে আপনারাই তাকে রাজি করিয়েছেন, কিন্তু অন্যান্য উপদেষ্টাকে বলা হচ্ছে যে আপনারা তালিকা দিয়েছেন, আপনাদের মনোনীত উপদেষ্টা এরা। আসলে কি তাই? আপনারা কোন ক্রাইটেরিয়া এদেরকে উপদেষ্টা বানালেন না, মনোনয়ন করলেন? একেবারে এনজিও থেকে একটি কথা আমি স্পষ্ট করে বলতে চাই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ক্ষেত্রে যদি আমরা বলি, তার ক্ষেত্রে এটি ঠিক যে আমরা ওই মুহূর্তে যারা আমরা ছিলাম, আমরা সকলে বসে এটি চিন্তা করেছি এই মুহূর্তে আমাদের এমন একজন ওই প্রধান উপদেষ্টার জায়গায় প্রয়োজন, যেই মানুষটি আসলে যাকে নিয়ে বিভিন্ন মহলের যে অভিযোগের ভিত্তি কিংবা বিভিন্ন মহল থেকে বিভিন্ন ভাবে আসলে বাধা দেওয়ার বিষয়টি ওই গুরুত্বপূর্ণ জায়গাটিতে সেটি যেন না থাকে, এবং সর্বজন গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক ভাবে তার যেন ওই স্বীকৃতিটুকু থাকে। কারণ এটা সত্যি যে অভ্যুত্থানের পরবর্তীতে যে পাল্টা অভ্যুত্থান হওয়ার একটি সম্ভাবনা থাকে, এবং এটাও তো সত্যি যে যেই দোসররা আসলে বিভিন্ন সংস্থার নামে, বিভিন্ন ভূমিকায়, বিভিন্ন দেশের প্রভাবে প্রভাবিত হয়ে ওই সময়টুকুতে চেয়েছিল যে এই যে একটি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে এবং নতুন বাংলাদেশ এসেছে, এটার জন্য স্থায়িত্ব না থাকে, সেই জায়গায় তার মতো একটি ফেসকে আমরা উপযুক্ত মনে করেছিলাম, এবং ওই জায়গাটিতে আমরা আমাদের জায়গায় একমত হয়েছিলাম। এবং বাংলাদেশের অন্যান্য যারা রাজনৈতিক দল ছিল তাদের সাথে কিন্তু কথা বলা হয়েছে, আমাদের লিয়াজু কমিটি সেই জায়গাগুলোতে কথা বলেছে এবং তারাও একমত হয়েছিল ওই জায়গাটির ক্ষেত্রে। এবার বাকি যে জায়গাগুলো সেগুলোর ক্ষেত্রে যদি বলি, সেই জায়গায় একদম এটাই সত্যি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আসলে লিস্ট এসেছিল উপদেষ্টা মহলে কাকে বসানো যায়। সেটা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছিল, যারা ছাত্র আন্দোলনকারী ছিল, সমন্বয়কারী ছিল, তাদের জায়গা থেকে ছিল, কিংবা বাংলাদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ, সকলের জায়গা থেকে লিস্ট এসেছিল। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিছু কিছু নামের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট একটি গ্রুপের সরাসরি না ছিল যে এই নামটি সেখানে থাকতে পারে না। আবার কিছু কিছু জায়গায় এমন ছিল যে এই নামটির ক্ষেত্রে অনেকের পজিশন নিউট্রাল। সেই জায়গা থেকে একটি ব্যালেন্স প্রক্রিয়ার মাধ্যমে, কখনো এটি সত্যি নয় যে সবাইকে ছাত্র আন্দোলনকারীরা কিংবা সমন্বয়কারীরা বসিয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডারের মতামতের ভিত্তিতে, এবং যাকে নিয়ে কমপ্লিটলি এরকম একটা অ্যালিগেশন ছিল না যে তাকে বসানো যাবে না, সেই সার্বিক বিষয়গুলো ইভেন এখানে যারা যিনি আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন তার জায়গা থেকেও তাকে নিয়ে কাজ করবেন এই জায়গাটিতে নিয়েও কিছু মতামত ছিল। সামগ্রিক বিষয়ে যেই নামগুলোতে নিয়ে আসলে এই বিষয়টি ছিল যে এই নামগুলো নিয়ে কাজ করা যেতে পারে এবং স্ট্রিক্টলি এই নামগুলোর বিরুদ্ধে কোনো এলিগেশন নেই, সেই নামগুলো সেখানে গিয়েছে এবং সার্বিকভাবে এই উপদেষ্টা পরিষদ যেটি সেটি তৈরি হয়েছে। কিন্তু এটি তো সত্যি যে চিরন্তন কোনো পদ নয়। এই পদটি যেমন ছাত্র জনতার রায়ের ভিত্তিতে ওই মানুষটিকে ওই পদে বসানো হয়েছে, ঠিক আমরা একইভাবে বিভিন্ন অলরেডি উদাহরণ সৃষ্টি হয়ে গেছে যারা জনগণের মতের প্রতিফলন ঘটায়নি তাকে সেই পদ থেকে অন্য পদে স্থানান্তর করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি ওই জায়গাটিতে বসে এখন যারা জনগণের মতের প্রতিফলন ঘটাচ্ছে না, যারা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছে, কিংবা যাদের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা, ভবিষ্যতের আখের গুছানো, আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি ছাত্র জনতা এই জায়গায় সর্বোচ্চ প্রতিবাদটুকু জানাবে এবং
যদি প্রয়োজন হয় নির্দিষ্ট কোনো মানুষ যাকে অপরচুনিটি দেওয়া হয়েছে সেটির উপযুক্ত ব্যবহার তিনি করতে পারছেন না, ব্যক্তি স্বার্থে ব্যবহার করছেন, সেটির জন্য আমাদের প্রতিবাদ করা, রাস্তায় নামা থেকে শুরু করে যেটির প্রয়োজন হয় বাংলাদেশের ছাত্র জনতার রায়ের ভিত্তিতে এবং 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিটের ভিত্তিতে আমরা সেই কাজটি আবার করতে প্রস্তুত আছি।